এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখনকার আলোচনার বিষয় হল নেফ্রনের দ্বিতীয় অংশ, যার নাম বৃক্কীয় নালিকা। আগের ভিডিওতে আমি নেফ্রনের প্রথম অংশ বা ম্যালপিজিয়ান কণিকার গঠন কাজ আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় বৃক্কীয় নালিকা। আমি বৃক্কীয় নালিকার একটি চিত্র এখানে উপস্থাপন করেছি। এই বৃক্কীয় নালিকা সাধারণত দেখা যায় ম্যালপিজিয়ান কণিকা বাউমান ক্যাপসুলের নিচ থেকে শুরু করে একদম সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত। এটি কোথাও সোজা, কোথাও ইউ আকৃতির লুপ বা কোথাও কুণ্ডলীকৃত। আবার এটা বিশেষ করে বৃক্কের কটেক্স অঞ্চল, বৃক্কের মেডালা অঞ্চলে বিস্তৃত। এটার দৈর্ঘ্য সাধারণত 30 থেকে 55 মিলিমিটার। এদের ব্যাস সাধারণত 15 থেকে 60 মাইক্রোমিটার। এই বৃক্কীয় নালিকার কয়েকটি অংশ আছে। 1 নম্বর অংশের নাম হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকা বা পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, পিসিটি। এর দ্বিতীয় অংশের নাম হেনলি লুপ। দ্বিতীয় অংশ হেনলি লুপ। হ্যাঁ, তবে এই নিকটবর্তী সংবর্ত নালিকা এটা সম্পর্কে আমরা প্রথমে বলব। এই নিকটবর্তী সংবর্ত নালিকার পর থেকে শুরু হয়েছে হেনলি লুপ। এই পর্যন্ত এটা হলো হেনলি লুপ, ইউ আকৃতির হেনলি লুপ। এই তৃতীয় অংশ দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই তিনটি অংশ আছে। এদের প্রত্যেকটা অংশে আবার কিছু সাব ডিভিশন আছে। আচ্ছা, তার মধ্যে এই নিকটবর্তী সংবর্ত নালিকা সম্পর্কে আমি প্রথম বলব। এই নিকটবর্তী সংবর্ত নালিকা বা পিসিটি, এটা প্রথম অংশটা খুবই কুণ্ডলীকৃত, দ্বিতীয় অংশটা কিছুটা অকুণ্ডলীকৃত। এই দুটো অংশ এর আছে। এর সম্পর্কে আমরা প্রথমে দেখব ফার্স্ট এর অবস্থান, নেক্সট কলাস্থানিক বা নেক্সট হলো দৈর্ঘ্য। প্রত্যেকটা অংশের আমরা দেখুন দৈর্ঘ্য ও ব্যাস, নেক্সট কলাস্থানিক গঠন। এই তিনটি জিনিস মূলত প্রত্যেকের আমরা দেখি। তারপর কি অবস্থান, কোথায় অবস্থিত এটা সাধারণত এই ম্যালপিজিয়ান কণিকার নিচ থেকে শুরু করে, বাউমান ক্যাপসুলের নিচ থেকে শুরু করে এটা বিস্তৃত হচ্ছে এই হেনলি লুপ। এখান থেকে শুরু হয়েছে হেনলি লুপ, এই হেনলি লুপ পর্যন্ত বিস্তৃত, এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ম্যালপিজিয়ান কণিকার বাউমান ক্যাপসুলের থেকে নিচের থেকে শুরু করে এই হেনলি লুপ পর্যন্ত, হেনলি লুপের মোটা নিম্নগামী বাহু পর্যন্ত বিস্তৃত। এটাই এর অবস্থা। এর দৈর্ঘ্য প্রায় 14 মিলিমিটার। 14 মিলিমিটার। এর ব্যাস প্রায় 60 মাইক্রোমিটার। এর কলাস্থানিক গঠন, এটা সাধারণত
সারি ঘন তলাকার আবরণী ফলাফল দিয়ে গঠিত। এই একটা কোষ, এর ভেতরের যে প্রাচীর এক সারি ঘন তলাকার আবরণী ফলাফল দ্বারা গঠিত। এই কলা কোষে নিচের দিকে আছে এটা ভিত্তি পর্দা, এটা ভিত্তি পর্দা, উপরের দিকে আছে এগুলো হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র উপবৃদ্ধি, আঙুলের ন্যায় উপবৃদ্ধি। এগুলোর এক একটিকে বলা হয় মাইক্রোভিল, মাইক্রোভেল বা ভিলাই। এই মাইক্রোভিলাই মিলে এখানে একটা স্তর তৈরি হয়েছে যাকে বলা হয় ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার। ক্লিয়ার? তাহলে ঘন তলাকার কোষ দিয়ে গঠিত, এক সারি ঘন তলাকার কোষ দিয়ে গঠিত। এর উপরের প্রান্তটা মুক্ত, নিচের প্রান্ত এই ভিত্তি পর্দার উপর অবস্থিত। এর উপরের প্রান্তে অসংখ্য আঙুলের ন্যায় প্রবর্তক থাকে যাদেরকে বলা হয় মাইক্রোভিলি, এক বচনে মাইক্রোভিলাস। প্রত্যেকটা মাইক্রোভিলাস প্রায় 1.1 থেকে 1.3 মাইক্রোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এরা মিলে তৈরি করেছে ব্রাশ বর্ডার, খুব উল্লেখযোগ্য বিষয়। এই কোষের তলকে বানিয়ে দেয় শোষণ, ক্ষরণ ইত্যাদি কাজের উপযুক্ত করে তোলে। এবার এই কোষের মধ্যে এই কেন্দ্রস্থলের সুস্পষ্ট নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দানাদার। এর মধ্যে থাকে লাইসোজোম, পারক্সিজোম আর প্রচুর সংখ্যক মাইটোকন্ড্রিয়া, আর থাকে পিনোসাইটিক গহ্বর। এই কলাস্থায়ী গঠনের কথা বলছি। এদের সাধারণত টাইট জাংশন থাকে না, কোষগুলি পরস্পরের সঙ্গে টাইট জাংশন দ্বারা যুক্ত থাকে। সুতরাং নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ার জন্য এই কোষগুলো অত্যন্ত উপযোগী। হলো এই হলো নিকটবর্তী সংবর্ধনালিকা। নেক্সট নাম্বার 2, হেনলির লুপ। বিজ্ঞানীর নাম হেনলির লুপ। এই হেনলির লুপ কর্টেক্স থেকে শুরু হয়, এর মেডুলা পর্যন্ত বিস্তৃত। আবার এর ঊর্ধ্বগামী বাহুটা কর্টেক্স থেকে ঠিক একটা ইউ আকৃতির লুপ তৈরি করে। এটি বেশ কয়েকটি অংশে বিভক্ত। যেমন এর প্রথম অংশটা হচ্ছে মোটা নিম্নগামী বাহু, তার পরবর্তী সরু নিম্নগামী বাহু, তার পরবর্তী সরু ঊর্ধ্বগামী বাহু, তার পরবর্তী মোটা ঊর্ধ্বগামী বাহু। এই বিভাগ এরা অর্থাৎ এটা বিভাগে বিভক্ত। নিকটবর্তী সংবর্ধনালিকার পড়ে আছে মোটা নিম্নগামী বাহু, নিম্নগামী বাহু। নেক্সট সরু নিম্নগামী বাহু, সরু নিম্নগামী বাহু। নেক্সট আছে সরু ঊর্ধ্বগামী বাহু, নেক্সট আছে মোটা ঊর্ধ্বগামী বাহু। আচ্ছা, এসব কি বলবো, এটা সাধারণত এর ঠিক এরকম, এর অবস্থান কোথায় অবস্থা সাধারণত দেখা যায় এর প্রথম অংশটা, বিশেষ করে
এই মোটা নিম্নগামী বাহু মোটা ঊর্ধ্বগামী মিডালায় অবস্থিত বৃক্কে। আর এই লুম্বাকৃত অংশটা এই মিডালায় প্রথমে কটেক্স অঞ্চলে অবস্থিত। এই লুম্ব অংশটা সাধারণত মিডালায় অবস্থিত। এটা এর ব্যাস প্রায় এই দৈর্ঘ্য এবং ব্যাস কথা বলবো, এর দৈর্ঘ্য প্রায় দেখা যায় 14 থেকে 26 মিলিমিটার। দৈর্ঘ্য 14 থেকে 26 মিলিমিটার। এর ব্যাস প্রায় 15 থেকে 60 মাইক্রোমিটার। এর অনাস্থানিক গঠন এটা বিভিন্ন প্রকার কোরবান। এবারে মোটা নিম্নগামী বাহু, এই যে মোটা নিম্নগামী বাহু, এটা সাধারণত 6 mm দৈর্ঘ্য বিশিষ্ট। এর ব্যাস প্রায় 60 মাইক্রোমিটার। এটা সাধারণত এই অংশটা এই মোটা নিম্নগামী বাহু এটাও এক সারি ঘনতলাকার আবরণী করার উপর দিয়ে গঠিত। তবে কোষের মুক্ত প্রান্তে ব্রাড বর্ডার থাকে, মাইক্রোভিলি থাকে সংখ্যায় খুব কম। এতে সাধারণত মাইক্রোকন্ড্রিয়ার সংখ্যাও কম। এই অংশ মোটা নিম্নগামী বাহু। সরু নিম্নগামী বাহু, এটা এই সরু নিম্নগামী বাহু এটা সাধারণত এই অবস্থা মোটা নিম্নগামী বাহুর পরবর্তী একদম লুপের শেষ পর্যন্ত, যেখান থেকে সরু ঊর্ধ্বগামী করে সেই পর্যন্ত বিস্তৃত সরু নিম্নগামী বাহু। এর এই এর সাধারণত দৈর্ঘ্য 5 থেকে 6 মিলিমিটার। এদের ব্যাস সাধারণত 15 মাইক্রোমিটার। এই সরু ঊর্ধ্বগামী সরু নিম্নগামী বাহু এটা 5 থেকে 6, এটা 6 থেকে 8 মাইক্রোমিটার দৈর্ঘ্য, এই মিলিমিটার দৈর্ঘ্য। ব্যাস দুটো একই 15 মাইক্রোমিটার। এদের যে বিশেষ করে দেখা যায় যে এক সারি আইশাকার আবরণী কলা করতে, এটা এ দুটোই এক সারি আইশাকার আবরণী কলা। এই আইশাকার আবরণী কলা কোষ এর ভেতরে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা খুব কম। কয়েকটি মাইটোকন্ড্রিয়া থাকে কিন্তু ব্রাড বর্ডার থাকে, ব্রাড বর্ডার এখানে থাকে না। এদের সরু ঊর্ধ্বগামী সরু নিম্নগামী বাহু। তারপর হচ্ছে মোটা ঊর্ধ্বগামী বাহু। এই মোটা ঊর্ধ্বগামী বাহু আর মোটা নিম্নগামী বাহু এরা মূলত এদের মধ্যে এর দৈর্ঘ্য প্রায় 6 থেকে 9 মিলিমিটার, এটা হলো 6 থেকে 7 মিলিমিটার। এর ব্যাস প্রায় 15 মাইক্রোমিটার। এই মোটা ঊর্ধ্বগামী এখানেও এক সারি ঘনতলাকার আবরণী করা তৈরি। এই কোষগুলিতে প্রায় বর্ডার থাকে, মাইক্রোভিলিয়ায় থাকে খুব কম পরিমাণ। কোষে মাইক্রোকন্ড্রিয়ার সংখ্যাও খুব কম। তারপর নেক্সট 3 নম্বর হলো দূরবর্তী সংবর্ধ। দূরবর্তী সংবর্ধ নালী। এই দূরবর্তী সংবর্ধ নালী মূলত হেমিলুম থেকে শেষ থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত, সংগ্রাহী নালিকা পর্যন্ত, এরপরে আছে সংগ্রাহী বিস্তৃত দূরবর্তী সংবর্ধ। এখানে ডিসিপি ডিস্টাল কনভলিউটেড কিউবিক এর সমস্ত দিকে কটেক্স অঞ্চলে থাকে।
এই দূরবর্তী সংবর্ধ নালিকার ব্যাস। এই দূরবর্তী সংবর্ধ নালিকা এখানে এই লিখেছি। এই দূরবর্তী সংবর্ধ নালিকা মূলত একসাথে ঘন তরাকার আধুনিক কলাকৃতি করত। কোষগুলিতে ব্রান্ড ওয়ার্ডার থাকে, মাইক্রোন দেওয়ার থাকে, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, সুস্পষ্ট নিউক্লিয়াস ভিত্তি পর্দার উপরে সজ্জিত থাকে। এই হল দূরবর্তী। হ্যাঁ, দূরবর্তী সংবর্ধ নালিকার প্রাচীরে মাঝে মাঝে দুই প্রকার কোষ থাকে, পি সেল বা প্রিন্সিপাল সেল, আরেকটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল, পি এবং আই সেল। পি সেল পটাশিয়াম আয়ন ক্ষরণ করে, আই সেল হাইড্রোজেন আয়ন ক্ষরণ করে। এই যে কলাস্থানিক গঠনের মধ্যে। আচ্ছা, এই হলো প্রথম অংশ। এরপরে সংজ্ঞায় নালিকা। এই সংজ্ঞায় নালিকাকে নেপ্রন অংশ বলে মনে করা হয়, কারণ এই সংজ্ঞায় নালিকা উৎপন্ন হয় ইউরেটিক বার্ড থেকে। আর এই নেপ্রন অংশগুলি ম্যাগনেটিয়াম কণিকার বামন ক্যাপসুল, নিকটবর্তী সংবর্ধ নালিকা বা বৃক্কি নলিকার বিভিন্ন অংশগুলো, এগুলো তৈরি হয় মেটানেফ্রিক মেসোগ্রাম থেকে। এই জন্য এই সংজ্ঞায় নালিকাকে নেপ্রন অংশ বলে মনে করা হয় এই কারণের জন্য। এবার নেক্সট, তবু আমরা এই সংজ্ঞায় নালিকা সম্পর্কে আলোচনা করি। সংজ্ঞায় নালিকা ও বেরিলিন সংজ্ঞায় নালিকা। নালিকা ও বেরিলিন এই সংজ্ঞায় নালিকা কোথা থেকে কোন পর্যন্ত? সাধারণত এই দূরবর্তী সংবর্ধ নালিকা নালিকাগুলো এই নালিকা শেষ প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে সংজ্ঞায় নালিকা। এই সংজ্ঞায় নালিকা এটা একসাথে ব্রান্ড বর্ডার বিহীন ঘনকাকার আবরণ করা কলকাতা, মাইক্রোগ্রিয়ার সংখ্যা খুব কম এবং ব্রান্ড বর্ডার থাকে। এখানেও দু প্রকার সেল আছে, কি কি? পি সেল আর আই সেল। এই যে ঘনকাকার আবরণ করা সে মাঝে মাঝে এই পি সেল আই সেল। পি সেল হচ্ছে প্রিন্সিপাল সেল, যে সেলগুলো লম্বা, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, পটাশিয়াম আয়ন ক্ষরণ করে, জলের পুনর্বিশ্বসনে সহায়তা করে। আই সেল ইন্টারক্যালেটেড সেল। এই ঘনকাকার আবরণ করার মাঝে মাঝে এই আই সেল, এটাই মাইক্রোগ্লিয়া থাকে অল্প পরিমাণে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা যথেষ্ট থাকে। এটা সাধারণত হাইড্রোজেন আয়ন ক্ষরণ এবং বাইকার্বনেট আয়নের পুনর্বিশ্বসনে সহায়ক। আবার কিছু কিছু আই সেল আছে শুধুমাত্র বাইকার্বনেট আয়নের পুনঃশোষণে বা ক্ষরণে সহায়ক। এই সংজ্ঞায় নালিকাগুলো আবার দুটো অংশ, একটা হচ্ছে বক্র অংশ, একটা সোজা অংশ। সাধারণত এই দূরবর্তী সংবর্ধ নালিকার পর থেকে বক্র অংশ উৎপন্ন হয় এবং ব্যক্তি কয়েকটি সীমাবদ্ধতা, 7 থেকে 10টি বক্র এই সংজ্ঞায় নালিকা সংযুক্ত হয়ে তৈরি করে একটা সোজা সংজ্ঞায় নালিকা। বেশ কয়েকটি সোজা সংজ্ঞায় নালিকা থাকে পরস্পর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে বেলিন নালী। এই বেলিন নালীগুলি সাধারণত রেনাল পিরামিডের অগ্রভাগে যে পিলকার ছিদ্রপথের মাধ্যমে মাইনর এলিক্সে যুক্ত থাকে। এই হল সংজ্ঞায় নালিকা ও বেলিন। আমার আলোচনার বিষয় ছিল নেপ্রনের দ্বিতীয় অংশ, বৃক্ক নালিকার গঠন
চিত্রসহ আমি সেটাকে যত সম্ভবভাবে উপস্থাপন করার চেষ্টা শেষ করছি ভালো